গ্রামের শেষ মাথার জঙ্গলের পাশে যে বাড়িটি আছে সেটা ফিরোজদের বাড়ি। ফিরোজ পেশায় একজন কাঠুরিয়া। অনেক বছর ধরেই এই জঙ্গলের ভিতরে কাঠ কেটেই তার জীবন ধারণ করছে। তার কিছু ফসলি জমি আছে, সেগুলো সে টুকটাক চাষ করে। ফিরোজ এই বাড়িতে তার মায়ের সঙ্গে দীর্ঘদিন বসবাস করেছে, কিন্তু বেশ কিছুদিন হলো তার মা মারা গিয়েছেন এবং যার কারণে ফিরোজ এখন এই বাড়িতে একা একাই বসবাস করে। ফিরোজ একজন গ্রামের ছেলে এবং ছোট থেকেই গ্রামে বড় হয়েছে এবং এখানে থেকেই তার সমস্ত কিছু। অনেক বছর আগে তার বাবাকে হারিয়েছে, তারপর তার দাদি, এরপর তার মায়ের কাছে মানুষ হলেও তার মা কিছু বছর হয়েছে তাকে ছেড়ে চলে গিয়েছে। এখানে থেকেই তার সমস্ত চলাফেরা এবং সমস্ত কিছু। যখন ফিরোজের সঙ্গে ঘটনাটি ঘটে তখন ছিল এক কালবৈশাখীর সময়। চৈত্র মাস শেষ হয়ে সবে মাত্র বৈশাখ মাস পড়েছে। মাঝে মধ্যেই জঙ্গলে বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হলে ফিরোজ সাধারণত কোথাও যায় না এবং সে চিন্তা করলো যে এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে কোথাও যাবে না। সারাদিন আবহাওয়া বেশ খারাপ ছিল এবং এরকম আবহাওয়ার মধ্যে সে চিন্তা করলো যে আজকে না হয় কোথায় না যাক, তবে তার কিছু টাকার প্রয়োজন ছিল এবং চিন্তা করলো ঝড় বৃষ্টি শেষে তারপর সে যাবে। সারাদিন প্রায় ঝড় বৃষ্টি এবং ওরকম হলো আর কি, এবং রাত পর্যন্ত সেটা স্থায়ী হলো। রাত্রেবেলা সে সেদিনকে বের হলো না, কিন্তু পরের দিন সকালবেলা খুব ভোর ভোর উঠে সে তার কুড়ালটা নিয়ে বেরিয়ে পড়লো জঙ্গলের উদ্দেশ্যে। কারণ আজকে অনেক কাঠ এমনিতেই এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আশেপাশে খুঁজলে অনেক ডালপালা পাওয়া যাবে এবং নিশ্চয়ই আজকে তার ভালো ব্যবসা হবে। এই ঝড় বৃষ্টির সময় আসলে সাধারণত তার আর গাছের পর উঠে কাঠ কাটতে হয় না, অথবা কোনো গাছও কাটতে হয় না, কিন্তু ডালপালা কেটেই সে ইটের ভাটায় বিক্রি করলে বেশ টাকা পাবে। তাদের গ্রামের শেষ মাথার একদম অপর সাইডে ফাঁকা স্থানে একটা ইটের ভাটা আছে। এইখান থেকে জায়গাটা কাছে পড়ে তাদের বাড়ি থেকে বেশ খানিকটা কাছে। সে চিন্তা করলো আজকে বেশ ভালো রোজগার হবে। তার দা, কুড়াল এবং যা যা জিনিসপাতি থাকে সে সমস্ত জিনিস নিয়ে সর্বপ্রথম জঙ্গলের দিকে ঢোকা শুরু করলো। আশপাশের যেসব ডালপালা পড়ে আছে সেগুলো সে চাইলে পরেও নিতে পারবে, এই জন্য সে একদম চলে গেল ভেতরের দিকে। ভেতরের দিকে বড় ডালপালা থাকার কথা এবং ওইগুলোতেই বেশি ইনকাম হয়। যদি বড় টুকরো পাওয়া যায় তাহলে সেই টুকরো কেটে সে চাইলেই এগুলো খুব চড়া দামে বিক্রি করতে পারবে, এবং কারণ হচ্ছে এগুলো দিয়ে কাঠ তৈরি করা হয়। সকাল সকাল একদম সে বেরিয়ে পড়ল। তার ঘরে দুটো রুটি ছিল, সঙ্গে গুড় এবং চিড়ে মুড়ি নিয়ে চলে গেল, কারণ এখন আর তার খাওয়ার সময় নেই। এই আশেপাশে আরো অনেক লোক আছে যারা কিনা এই জিনিসগুলো নেওয়ার জন্য আসবে, সেহেতু ভোর ভোর সে বেরিয়ে পড়ল। এইখান থেকে তার জঙ্গলটা কাছে ছিল এবং এইখান থেকে জঙ্গলের শুরু এবং কয়েক মাইল পর্যন্ত এই জঙ্গল বিস্তৃত, এবং এদের গ্রামের এই পাশে এই জঙ্গল পুরো সরকারি এবং আশেপাশে যত চোখ যায় শুধুমাত্র গহীন ঘন জঙ্গল। সেই দিক দিয়ে চলে গেল। ফিরোজের প্রত্যেক দিনের রুজিরুটি ছিল এইটাই যে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার নিজের পেট চালানো, আর পাশাপাশি সে ফসলের জমিতে কাজ করত। এই পাশের মাঠেই তার ফসলের জমি ছিল, এগুলো দিয়ে তার সংসার চলছিল। ফিরোজের বয়স 21-22 বছর, সে সদ্য যুবক এবং এগুলো তার চাচার কাছ থেকে সে শিখেছে। তার আব্বাজানও এগুলো করতেন, মাঝে মধ্যে ব্যাপারীর ব্যবসা করতেন, তবে এগুলোই ছিল তাদের মূল পেশার অংশ। সেদিনকে ফিরোজ কুড়াল নিয়ে এবং সমস্ত যন্ত্রপাতি নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। আজকে দেখে সে বেশ খুশি ছিল, কারণ খুশি হবারই কথা। চারিদিকে বেশ ভালোভাবেই ডালপালা ভেঙে পড়েছে, আর জঙ্গলের ভিতরে যদি একবার ঝড় বৃষ্টি হয় তাহলে অনেক গাছও ভেঙে পড়ে। ফিরোজ মূলত গাছের সন্ধানে গহীনে যাওয়ার সিদ্ধান্ত নিল। আশপাশে তেমন ডালপালা ছাড়া সে তেমন কিছু দেখতে পেল না। চিন্তা করলো যে যদি আর একটু ভেতরে যাওয়া যায় তাহলে উপরে পড়া গাছ সে নিশ্চয়ই পাবে। ফিরোজ ভেতরে গিয়ে সত্যি সত্যি দেখলো বিশাল আকৃতির একটা গাছ উপরে পড়ে আছে, এবং সেই গাছটা সে যদি কেটে প্রসেস করতে পারে তাহলে এখান থেকে গাড়ি ঘোড়া ভরে সে নিয়ে যেতে পারবে। শুধুমাত্র এই মাথা থেকে মূল রাস্তা পর্যন্ত তাকে ঘাটাতে হবে, তাহলে সে এই জিনিসগুলো শহরের একটা সমিলে বিক্রি করতে পারবে। সম্পূর্ণ যে গাছটা সে পেল সেটার দাম প্রায় 10-12 হাজার টাকা তো হবেই এমনি বিক্রি করতে গেলে, আর এক টুকটাক দিয়ে 20-30 হাজার টাকা সে চাইলে এক ঝড়ে ইনকাম করতে পারবে। এটাই জন্য তার ব্যবসার একদম মূল কাছাকাছি অংশ ছিল। সে তখন সেই গাছটার কাছে গেল। সারা দিন কষ্ট করে এই গাছটা কাটবে, সেই জন্য গাছটাকে আলাদা করে এই পাশে সরিয়ে নিল আর কি, কারণ এটাকে আলাদা করে পিস করতে হবে, এবং তার ওপর একটা টিক মার্ক দিয়ে দিল যাতে করে অন্য কেউ এসে না বোঝে যে এটা কেউ নিয়ে নিয়েছে অলরেডি। কারণ এখানে আরও অনেক কাঠুরিয়া আছে যারা কিনা ফিরোজের কম্পিটিটর। ফিরোজ সাধারণত আগে গাছ কেটে তারপর খেতে বসে, তবে আজকে যেহেতু গাছকে
পেয়ে গিয়েছে সেহেতু সে খাবার খেয়ে নিল। আগে খাবার খাচ্ছিল বেশ খানিকটা দূরে গিয়ে। তারপর চিন্তা করলো যে ওই পাশ থেকে একটু পানি নিয়ে আসবে। সাথে করে সে মশক নিয়ে এসেছিল। মশকটা নিয়ে পাশের এক জলধারা থেকে পানি আনতে গিয়ে তার চোখে পড়লো এক অলৌকিক জিনিস, যা কিনা ফিরোজ কখনোই চিন্তা করতে পারেনি। ফিরোজ যখন সে জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল, আচমকা সে খেয়াল করলো একটি গাছের তলায় কিছু একটা পড়ে আছে। কারণ সে সেখানে কাপড় দেখতে পেয়েছে এবং কাপড় দেখেই সে বুঝতে পারছে যে নিশ্চয়ই এটার নিচে কেউ একটা পড়েছে। গাছের পাতা টাতা তার শরীরে একদম মোড়ানো এবং ছড়ানো ছিটানো আছে। ফিরোজ সঙ্গে সঙ্গেই সেটার কাছে এগিয়ে গেল এবং যখনই ওই গাছের পাতাগুলো টেনে সরানোর সঙ্গে সঙ্গেই ফিরোজ বুঝে গেল যে কাদা মাখা শরীরে একটি মেয়ে এই ডালের তলে পড়ে আছে। কিন্তু সে কে এবং এই জঙ্গলের ভিতরে কি করছে? তার মানে কি কালকে রাত্রে জঙ্গলের ভিতরে সে হারিয়ে গিয়েছিল? এই গাছটা তার শরীরের উপর পড়ে না। ফিরোজ দেখলো মেয়েটা উপর হয়ে পড়ে আছে, তার শরীরে কাদা মাখানো এবং সমস্ত জায়গায় পানি টানি এবং কাদা মেখে আছে। মেয়েটাকে বেঁচে আছে। সঙ্গে সঙ্গে সে গাছের ডালটা সরিয়ে তাকে সোজা করতেই মেয়েটার চেহারার অর্ধেকটা কাদায় ঢেকেছিল আর বাকি অর্ধেকটা দেখা যাচ্ছিল। তার চেহারা দুধে আলতা এবং এত পরিমাণ সুন্দর চেহারা যে ফিরোজ কোনোভাবেই কোনো কিছু বুঝে উঠতে পারছিল না যে এটা কে এবং এরকম একটি সুন্দরী মেয়ে এরকম জঙ্গলের ভিতর কিভাবে আসলো, কোত্থেকে আসলো। ফিরোজের চোখ ছানাপড়া হয়ে যেতে লাগলো। সে সঙ্গে সঙ্গেই তাকে ডাকতে শুরু করলো, কিন্তু তার পালস আছে কিনা সেটা বুঝবে কিভাবে? মেয়ে মানুষ তো, বুকেও তো হাত দিতে পারছে না। তারপর সে বুকে কান পেতে দেখলো তখনও হার্টবিট চলছে। তবে আশ্চর্য হয়ে গেল সে, কারণ হার্টবিটটা মাঝখান থেকে আসছিল, না ডান পাশ না বাম পাশ। সে মনে করলো হয়তো এটা তার অসুস্থতা থাকার কারণে এরকমটা হচ্ছে। তারপর সে তখন তাকে কোলে তুলে নিল, কারণ সেটা ছাড়া কোনো উপায় ছিল না। সেরকমভাবে শুয়ে আছে এবং বেশ খানিকক্ষণ সে যখন সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল, কারণ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। আর দেখে মনে হচ্ছে খুব বড়লোক ঘরের কেউ, কারণ তার শরীরে বেশ দামি জামা কাপড় পরা এবং তাকে দেখে মনে হচ্ছে খুব সুন্দরভাবে সে সেজেগুজে বের হয়েছিল এবং এক প্রকার ঝড়ের কবলে পড়ে তার এই অবস্থা হয়েছে। ফিরোজ তখন তাকে বাড়ি দিকে নিয়ে গেল এবং চিন্তা করলো তাকে কি হাসপাতালে নিয়ে যাবে। কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিল না তত সকালে, প্রায় তখন 6টা কি 7:30 হবে। এর মাঝখানে আর কি সময় খেয়াল নেই তার, সে কখনো ঘড়ি পড়ে না। সঙ্গে সঙ্গে সে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলো এবং খেয়াল করলো বাড়ির কাছাকাছি আনতেই সে খানিকটা চোখ মিলল এবং উপরের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। তার মানে এই মেয়েটার শরীরে এখনো প্রাণ আছে এবং নিশ্চয়ই তাকে একটু গরম পরিবেশে নিয়ে গেলে সে হয়তো বেঁচে যেতে পারে। তাকে হাসপাতালে একটু পরে নিয়ে যায়, আগে ঘরোয়া ট্রিটমেন্ট দেয়, কারণ ফিরোজের কাছে সেই পরিমাণ টাকা নেই যে টাকা দিয়ে সে এই মেয়েটিকে চাইলেই হাসপাতালে নিয়ে ভর্তি করাতে পারবে। আর নিয়ে গেলে নানান ধরনের কিচ্ছা কাহিনী হবে, এই কথা জিজ্ঞেস করবে, ও ওই কথা শুনবে। সে প্রশ্নের উত্তর ফিরোজ দিতে চাচ্ছে না, সেই জন্য সে জিনিসটাকে নিয়ে চলে গেল তার বাড়িতে। ঘরের দরজা খুলে ঘরের ভিতরে শোয়ালো। ততক্ষণে তার গায়ে কাদামাক্ত এবং সমস্ত কিছু লেগে আছে, কিন্তু কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখন সে আশেপাশের কাউকে কি ডাক দিবে? ডাক দিলে যদি কেউ কিছু মনে করে, এরকম একটা যুবতী মেয়েকে। মেয়েটির শরীরে একদম ভিজে চুপসে ছিল, তার পুরো শরীরের অবয়ব বোঝা যাচ্ছিল। এই জন্য ফিরোজ খানিকটা লজ্জা পাচ্ছিল। তারপর সে চিন্তা করলো যে তাকে একটু গরম হাওয়া যদি দেওয়া যায় তাহলে বিষয়টা ভালো হয়। সঙ্গে সঙ্গে সে ঘরের ভিতরে আগুন জ্বালালো এবং একটা চিমনির মধ্যে আগুন জ্বালিয়ে ঘরের ওই পাশটা উত্তপ্ত করলো। বেশ খানিকক্ষণ পর সে দেখলো মেয়েটার হাত পা একদম ঠান্ডা হয়ে এসেছে। তার মানে এত পর্যন্ত থেকে নিশ্চয়ই তার শরীরে ঠান্ডা লেগেছে এবং সে এই জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে তাকে ভালো মতো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে লাগলো। মেয়েটার ততক্ষণে জ্ঞান ফেরা অবস্থা, একবার চোখ মেলে একবার চোখ বন্ধ করে। ফিরোজ তখন তাকে জিজ্ঞেস করতে শুরু করলো, আপনি কে এবং আপনি কোত্থেকে এসেছেন? আপনি এই জঙ্গলের ভিতরে কি করছেন? মেয়েটার ড্রেসটা পরিবর্তন করা অত্যাবশ্যক এবং খুব জরুরি, কিন্তু এই অবস্থায় একটি মেয়ের জামা সে কিভাবে পরিবর্তন করবে? আর তার কাছে কোনো মেইলি ড্রেসও নেই যে তাকে পরাবে। সেক্ষেত্রে সে কি করতে পারে কিছু বুঝে উঠতে পারছে না। সে অনেকভাবে থেকে গরম করার চেষ্টা করছে, কিন্তু তার শরীর চুল সমস্ত কিছু ভিজে আছে। কি করবে কিছু বুঝে উঠতে না পেরে সে তখন তার চোখটা ভালো মতো দড়ি দিয়ে বাঁধল এবং বাঁধার পর তার চোখের যে কাপড় ছিল সে কাপড় দিয়ে বেঁধে যাতে করে সে কিছু না দেখতে পারে সেরকমভাবে সে করলো। তারপর শুরুতে সে মেয়েটার শরীরে খানিকটা পানি ঢেলেছে যাতে করে তার চুলের ময়লা এবং সমস্ত কিছু আস্তে আস্তে সরে যায়, কারণ এই অবস্থায় তো চাইলেই তাকে আর ওরকমভাবে শোয়ানো যাবে না।
তার শরীরে যেসব কাদামাটি মাটি এ সমস্ত কিছু লেগেছিল সেই সমস্ত জিনিস সে আস্তে আস্তে পরিষ্কার করলো। তারপর তার চোখে একটু কাপড় বেঁধে তারপর তার কাপড়টা খুলে সে তার ওপরে একটা কাঁথা জড়িয়ে দিল। কারণ হচ্ছে সে চাইলেই তো আর সেটা খুলতে পারছে না এবং চাইলেই সেটা দেখতে পারছে না। বেশ খানিকক্ষণ সে এরকম করে তারপর তাকে গরম ভালো মতো কাপড় চোপড় দিয়ে সেখানে শুয়ে রাখলো। ফিরোজ ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, যদি তার সাথে কোনো উল্টোপাল্টা কোনো কিছু ঘটে যায় তাহলে তো সে নিজেই ফেঁসে যাবে এবং কি হবে কিছু বুঝে উঠতে পারছিল না। আর এই অবস্থায় তাকে এখনই দ্রুত জঙ্গলের ভিতরে যেতে হবে, তা না হলে যদি কোনো 19-20 হয়ে যায় তাহলে তো সে কোনো কিছু করতেও পারবে না। ফিরোজ বাইরে আসলো, এসে সেই জামা কাপড়গুলো সে খুব সুন্দর মতো ধুয়ে তারপর সেগুলোকে মেলে দিল। আর তার শরীরে একটা কাঁথা জড়িয়ে দিয়েছিল, যেটাতে তার শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে না, কাঁথা নিচে শুয়ে আছে আর কি। যাই হোক, ফিরোজ তখন তার কাঠুরিয়ার সেই কুড়ালটা নিয়ে চলে গেল আবার জঙ্গলে এবং সারাদিন বসে সেই কাঠটা কাটলো এবং তার সঙ্গে যে খাবারগুলো ছিল শুকনো খাবার, সেই খাবারগুলো সে দুপুরবেলা খেলো। এগুলো খেয়ে তার অভ্যস্ত আছে এবং জঙ্গলের ভিতরে কিছু ফল গাছ আছে, সেই ফল গাছের ফল খেয়েও তার অভ্যস্ত আছে। সেহেতু জঙ্গলের মধ্যে কাজটা কমপ্লিট করে সে বিকাল হওয়ার আগে আগে সেগুলোকে সুন্দরভাবে সেভাবে ঘাটিয়ে রেখে এসে চলে আসলো। আর ওই জিনিসগুলো এখান থেকে কেউ নিবে না। সে পরের দিন মিল থেকে একটা গাড়ি এসে জিনিসগুলো তুলে নিয়ে যাবে এবং এটা সে নিজে থেকেই করে আর কি, মিলে জানাতে হবে। সে ফেরার পথে হাটের ওই মিলের মালিকের কাছে গিয়ে বলে আসলো যে আজকে কিন্তু বেশ বড় বড় লগ গুছিয়েছি, তোমাদের গাড়িটা পাঠিয়ে দিও আর এখান থেকে এনে ওজন করে নিও। আর আমার মনে হয় যে অনেক বেশি হবে, আমি গুনে রেখে এসেছি। মোট 17টা লগ আছে 3টা গাছের। তো 3টা গাছের সমস্ত কিছু একদিনে কেটেছি এবং সেগুলোকে একপাশে রেখে আসার মতো হয়নি। কালকে সমস্ত শ্রমিক গেলে ওরা কেটে নিয়ে আসতে পারবে আর কি, সুন্দরভাবে কেটে রাখা আছে। সকলে তখন বলল কি আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ভাই আপনি যান, আপনার সঙ্গে করে সেগুলো নিয়ে আসবো। আমি সেগুলো করে মহাজনের কাছ থেকে কিছু অ্যাডভান্স টাকা নিয়ে বাজার সদাই করে বাড়িতে চলে আসলাম এবং আমি বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই মেয়েটার শরীর খারাপ করেছে, বাসা থেকে বেশ কিছু গরম কাপড় নিয়ে যেতে হবে এবং এই কারণে আমি আন্দাজ মতো কিছু কাপড় কিনলাম তার জন্য এবং সেই সঙ্গে আরও বেশ কিছু খাবার এবং ওষুধ পানি কিনলাম। কারণ হচ্ছে জ্বরের ওষুধ বা এই জাতীয় ওষুধ প্রায়শই লাগে। আমি সেগুলো নিয়ে বাড়িতে গেলাম এবং বাড়িতে নিয়ে ঘরের দরজা খুলতেই আমি খেয়াল করলাম মেয়েটা বিছানায় নেই। সে কোথায় চলে গিয়েছে তাহলে? আমি সঙ্গে সঙ্গে এদিক ওদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম গাছের আড়াল থেকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে এবং আমি সত্যি সেটা দেখে ভয় পেয়ে গেলাম। দেখে মনে হচ্ছিল দুটো জলজলে চোখ। তখন সন্ধে নেমে গিয়েছে এবং অন্ধকার পড়ে গিয়েছে চারিদিকে। গাছের আড়াল থেকে সেই চোখ দুটোকে দেখে তখন আমি কিঞ্চিত ভয় পেয়ে গেলাম এবং তারপর দেখতে পেলাম সেটা আর কেউ নয়, সেই মেয়েটি গাছের আড়ালে সেই চাদর যেটা কিনা আমি তার গায়ে মেলে দিয়েছিলাম সেটা সম্মিলিত করে দাঁড়িয়ে আছে। এবং আমি তখন কিছু বুঝে ওঠার আগেই, আমি তার কাছে এগিয়ে যাওয়ার আগে সে দ্রুত গতিতে আমার কাছে চলে আসলো এবং এসে সে তখন তার যে গায়ের চাদরটা ছিল সেই গায়ের চাদরটা আস্তে করে ছেড়ে দিল। অন্ধকারে তার পুরো শরীরের অবয়ব বোঝা না গেলেও তবে বোঝা যাচ্ছিল যে সে পুরো নগ্ন অবস্থায় রয়েছে এবং তাতে করে তার কি হয়েছে আমি বুঝতে পারছি না, সে এরকমটা কেন করছে, অদ্ভুত আচরণ। এবং ওই গাছের ওই পাশ থেকে এত দ্রুত এখানে কিভাবে চলে আসলো? আমি সঙ্গে সঙ্গেই ওইখানে গিয়ে ওই চাদরটা তার শরীরে পেঁচিয়ে দিলাম। বললাম কি সেটা আপনি কী করছেন এবং আপনি কে, আপনি কোত্থেকে এসেছেন? সে আমার দিকে আর চোখে তাকালো, তাকিয়ে তখন আমার দিকে তাকিয়ে বলল আমি কে আমি জানি না, আমার সত্যি কথা কিছু মনে পড়ছে না। আমি বললাম কিছু মনে পড়ছে না মানে? তাই বলে আপনি এরকমভাবে? সে তখন বলল আপনি নিজেই তো এটা করেছেন, আমি তার ইচ্ছে করে করিনি তাই না? আমি তখন বললাম ঠিক আছে। তারপর মেয়েটি বলল যে আপনি তো অলরেডি এগুলো দেখে ফেলেছেন, তাহলে আপনার সামনে এগুলো করতে আমার কোনো সমস্যা নেই। আমি বললাম যে আপনি কি পাগল? আপনার কোনো মান সম্মান নেই, ইজ্জত নেই? আমি এগুলো ইচ্ছে করে করিনি আর এগুলো আমি দেখিও নি। আপনি দ্রুত ওইগুলো ঠাকুন, আর আপনার জন্য বেশ কিছু কাপড় আমি কিনে নিয়ে এসেছি, আপনি দ্রুত সেগুলো পরে নিন। মেয়েটি তখন ঘরের ভিতরে গেল এবং ঘরের আলোতে যেতেই দেখতে পেলাম তার সুন্দর সেই রূপ এবং লাবণ্য। সে তখন পুরো নগ্ন অবস্থায় ছিল এবং তার শরীরের যে চাদর ছিল সেটা সুন্দরভাবে আমি পেঁচিয়ে রেখেছি, যার করে তাকে ওরকমভাবে দেখার মতো যে পরিবেশ সেটা আর নেই। আমি তখন তাকে বললাম এটা আপনি পরে নিন। যাই হোক, সে তখন সেটা ওই পাশ থেকে পড়ে আসলো এবং তাকে দেখতে সত্যি স্বর্গের অপ্সরা থেকে কম কিছু লাগছিল না। মেয়েটা পাগল নাকি অন্য কোনো কিছু সেটাই আমি বুঝতে পারছিলাম না, নাকি মাথায় আঘাত লাগার কারণে সে তার স্মৃতি ভ্রম করে ফেলেছে সম্পূর্ণরূপে, আমি কিছু বুঝতে পারছি না। সে এদিকে তাকায়,
আমার দিকে তাকিয়ে থাকলো এবং আমাকে বলল যে আপনি কে? আপনাকে দেখতে তো ভিন্ন রকম এবং আমাকেও আপনার মতো দেখতে লাগছে, কেন বুঝতে পারছি না। আমি তখন বললাম, আপনার সত্যি মাথা খারাপ হয়ে গেছে এবং আপনার স্মৃতি ভ্রম হয়েছে। আপনি কে বলুন তো এবং কোত্থেকে এসেছেন? আপনার নাম কি? সে তখন বলল, আমার নাম এলিনা। আমি বললাম, এলিনা আবার কেমন নাম? সে বলল, আমি আমার নাম ছাড়া কোনো কিছু মনে করতে পারছি না। কোত্থেকে এসেছি, কেন এসেছি, কিসের জন্য এসেছি, আর আমি এরকমভাবে আপনার সামনে ছিলাম বা কেন? এখন আমার মনে হচ্ছে যে লজ্জা লজ্জা লাগছে। আসলে বিষয়টা আমি বুঝতে পারছিলাম না। আমার নিশ্চয়ই মাথায় কোনো সমস্যা হয়েছে। কিছুদিন বিশ্রাম করা দরকার। আমি বললাম, কিছুদিন মানে? আপনি কোত্থেকে এসেছেন? আর এই জঙ্গলের ভিতরে ঝড়ের রাত্রে কি করছিলেন তখন? সে তখন বলল, জঙ্গল, ঝড়ের রাত, আমি সত্যি কিছু মনে করতে পারছি না। মেয়েটার জামার ধরন, ডিজাইন সমস্ত কিছু ছিল ভিন্ন এবং আমি যখন ওই অবস্থায় সন্ধ্যার দিকে মানে অন্ধকার আধা অন্ধকারে তার শরীরের দিকে তাকিয়েছিলাম, তখন কেন যেন আমার কাছে মনে হলো তার শারীরিক গঠন স্বাভাবিক কোনো সাধারণ মেয়ের মতো নয়, একটু ভিন্ন রকম। তবে সেটা আমি স্পষ্ট দেখিনি, যার কারণে আমি স্পষ্ট কোনো কিছু বলতে পারছিলাম না। ওদিনকে যাই হোক, মেয়েটা তখন আমার এখানে থাকলো এবং যেহেতু রাত হয়ে গিয়েছিল এবং আমি তাকে বললাম, এরকমভাবে আমি আপনাকে উদ্ধার করেছি। সম্ভবত মাথায় আঘাত লাগার কারণে আপনি আপনার স্মৃতি ভুলে গিয়েছেন এবং আপনি এরকমভাবে এখানে কিছুদিন থাকুন, বিশ্রাম করুন, আশা করি বিষয়টা ঠিক হয়ে যাবে। আমি এটাকে আমার বিছানায় শুতে দিলাম। সে তখন ওরকমভাবে শুলো এবং বলল, আপনি নিচে কেন শুয়েছেন? আপনি উপরে আসুন, আপনি চাইলে আমার সঙ্গে শুতে পারেন, কারণ আমি আপনার বিছানা দখল করে শুয়ে আছি। আমাদের ওই জায়গায় এই জিনিসগুলো এরকমভাবে কাজ করে না, আপনাদের জিনিসগুলো এখানে এরকম যেমন। আমি তখন বললাম, ওইখানে ওইরকমভাবে মানে আমি কিছু বুঝতে পারছি না। সে তখন বলল, আমি তো আপনাদের জগতের কেউ নই, আমার আস্তে আস্তে মনে পড়ছে। আমি বললাম, যে কি মনে পড়ছে? সে তখন বলল, আমি যেখান থেকে এসেছি সেই জায়গার ঘরগুলো না এরকম না, ঘরগুলো আসমানে ওড়ে, নিচে শুধুমাত্র শূন্য এবং নিচে কুয়াশা মেঘ এগুলো থাকে, উপরেও মেঘ থাকে। আমি তখন বললাম, ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝি আপনি পাহাড়ি অঞ্চল থেকে এসেছেন, এখানে কি বেড়াতে এসেছিলেন? এখান থেকে পাহাড়ি অঞ্চল খুব বেশি দূরে না, আপনি কি পাহাড়ি অঞ্চলে থাকেন? সে তখন বলল, কই না তো, পাহাড়ি অঞ্চলে তো থাকি না, তবে আমাদের এখানে পাহাড় আছে। কিন্তু আমি কিভাবে আপনার কথা বুঝতে পারছি এবং আপনার সমস্ত কিছু সায় দিতে পারছি, এমনকি আপনি যেরকমভাবে আমাকে বলছেন একটু একটু করে বুঝতে পারছি। আমি তখন তাকে বললাম, আপনার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি ঘুমিয়ে পড়ুন, আর আমি আপনার সঙ্গে শুতে পারবো না, আমাকে নিচেই শুতে হবে, আপনি শুয়ে পড়ুন। মেয়েটি তখন ঘুমিয়ে পড়ল। আসলে মেয়েটি তার কোনো কিছু বুঝতে পারছিল না এবং তার স্মৃতির অনেক অংশ হারিয়ে গিয়েছে। সে যে একটা মেয়ে, সে নগ্ন থাকলে কোনো পুরুষ দেখলে সেটা সমস্যা, অথবা সে কোত্থেকে এসেছে, অদ্ভুত সব কথা বলছে। এই জিনিসগুলো শুনে তখন আমার মাথার ভিতরে কেমন যেন জটলা পেকে যেতে শুরু করলো। তারপর পরের দিন ঘুম থেকে উঠে আমি খাওয়ার জন্য রান্না করতে গেলাম। সে তখন বললো, কি করছেন? আমি বললাম, রান্না করতে হবে না। সে তখন বললো, এগুলো তো আমাদের এখানে অন্যরা করে এবং ওরা রান্না করে আমাদেরকে দিয়ে যায়, আমরা রান্না করি না। আমি বললাম, যে সেটা হতে পারে, তোমরা হয়তো বড়লোক টড়লোক হতে পারো, কিন্তু আমরা বড়লোক না, আমরা গরিব ছোট লোক আর কি। নিজেদের রান্না নিজেরাই করে খাই এবং কষ্ট করে এখানে নিজেরা কাঠ কেটে বাজারে বিক্রি করে সেই খাবার তখন নিজেরা খাই আর কি। সে বলল কি যে এগুলো আমরা এমনিতেই করতে পারি, মাত্র কয়েক সেকেন্ড লাগবে করতে। আপনি এখান থেকে সরুন, আমি করে দিচ্ছি, আর আপনি গোসল করে আসুন। আপনি বললেন না গোসল করতে যাবেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, গোসল আপনি বোঝেন? সে বলল, হ্যাঁ, আমাদের ওইখানে বড় পুকুর আছে এবং সেই পুকুর থেকে অনবরত ধোঁয়া উঠতে থাকে। শীতের সময় গরম থাকে আর গরমের সময় শীত থাকে, মানে ঠান্ডা পানি থাকে, আমরা তার ভিতরে গোসল করি। সে তখন বললো, বাহ ভালো তো, আপনারা বেশ বড় লোক তো, দেখে মনে হচ্ছে অনেক শহর থেকে এসেছেন। সে বললো, হ্যাঁ আমরা শহরেই থাকি। তারপর আমি গামছা নিয়ে চলে গেলাম গোসল করার জন্য। গোসল থেকে ফিরে এসে দেখি মাত্র 15 মিনিটের ভিতরে সমস্ত খাবার রেডি এবং যা যা দিয়েছিলাম সেই জিনিসগুলো দিয়ে সে এমন এমন খাবার রান্না করেছে। আমি দেখে বললাম, এইগুলো আবার কি খাবার? সে বলল, আমাদের এখানে এরকম খাবারই পাওয়া যায়, আর এখান থেকে দুটো সবজি আমি চিনি, বাকিগুলো চিনি না। যেমন এই জিনিসটা, সে বেগুন দেখে বলছে এটা নাকি তাদের ওখানে খায়, আর অন্যান্য কোনো সবজি নাকি খায় না, আর তাদের ওখানে সবজি থেকে বেশি মাংস, হাড় এই জাতীয় জিনিস নাকি সকলে পছন্দ করে থাকে। আমি বললাম, আপনি কোত্থেকে এসেছেন বলুন তো, যেখানে মাংস আর হাড় খায়? আমি বললাম, যে ঠিক আছে বুঝতে পারছি, আপনারা বড়লোক তো, এই জন্য মাংস আর হাড় খেয়ে অভ্যস্ত, আমি গরিব মানুষ। সে বলল, আমার কেন যেন মনে হচ্ছে আমি কোনো মানুষ নই। এই কথা শোনার পর আমি বললাম, ভাই শোনেন, আপনার মস্তিষ্ক আগে ঠিক হোক, আপনার স্মৃতিশক্তি ফিরে আসুক, তারপর না হয় আমি আপনাকে সমস্ত কিছু বলবো। দয়া করে এখন এই সমস্ত কথা বলবেন না আমাকে, আপনি থাকুন, আমি যাই, জঙ্গলে আমার কাজ আছে। ও তখন বললো, কি কাজ? চলুন আমি আপনার সঙ্গে যাব এবং সেখানে গিয়ে আমি দেখবো যে আপনি কি কাজ করেন। আমাদের এখানেও কাজ করে, তবে আমরা কাজ করি না, বিশেষ করে আমি কোনো কাজ করি না, কারণ আমি অন্যান্যকে দিয়ে কাজ করাই।
আমি বললাম, শোনেন আপা, আপনি অনেক বড়লোক ঘরের মেয়ে, সেটা আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। কারণ আপনি যে জগৎ থেকে এসেছেন সেটা ভিন্ন জগৎ, সেটা শহরের জগৎ, অনেক টাকা পয়সা আছে আপনাদের। আমি বারবার শুধুমাত্র এটাই মনে করতেছিলাম। এরপর তাকে আমি নিয়ে চলে গেলাম জঙ্গলে। আমি কালকে প্রায় 7টা গাছ কেটেছি এবং 7টা গাছ জঙ্গলের বিভিন্ন জায়গায় জায়গায় ছড়ায় ছিটে আছে, এবং সেগুলোকে আমাকে 2 দিনের ভিতরে এই মেন জায়গা পর্যন্ত নিয়ে আসতে হবে। আজকে কিছু লোক আসবে, তারা এসে আমার এই কাঠগুলো আমাকে সাথে করে রাস্তা পর্যন্ত দিয়ে আসবে, এবং তাদের মজুরি সহকারে আমি তাদের বেতন দিয়ে আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে চলে আসবো। এবং ঝড় হলে এই সুবিধাটা আমরা পাই, গাছের কিছু আংশিক ভগ্নাংশ তাদেরকে দিতে হবে, এবং বেশ কিছু লোক আছে তাদেরকে টাকা দিতে হয়। এই টাকা দিয়ে আমি নিয়ে আজকের মধ্যে 3 দিন লাগবে আমার মোট করতে। সে তখন বললো, 3 দিনে কি কাজ করবেন আপনি, চলুন তো দেখি। তখন সে আমার নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি বললাম, আপনার নাম ফিরোজ, আর আপনার নাম এলিনা। বুঝতে পেরেছি, আপনার নামটাও বেশ অদ্ভুত, বড় লোকদের নামও বেশ অদ্ভুত হয়। তারপর এলিনাকে নিয়ে আমি চলে গেলাম জঙ্গলে। জঙ্গলের ভিতর যাওয়ার পর এলিনাকে বললাম, এই কাঠগুলোকে রাস্তা পর্যন্ত নিতে হবে, ওইখানে ট্রাক আসবে, ট্রাকে করে উঠায় সমস্ত গাছ নিয়ে যাবে। শুধুমাত্র আমার একার গাছ না, আরও বেশ কিছু লোক আছে, ওই পাশের জঙ্গল থেকে বেশ কিছু কাঠ কাটা হয়েছে, সবগুলো একই ট্রাকে ওঠানো হবে, এবং সবার লগে নাম্বার দেওয়া আছে। আমারগুলো তো নাম্বার দেওয়া থাকবে, একটা স্পেশাল নাম্বার। সে তখন বললো, কি করতে হবে তুমি আমাকে বলো, আমি সেটা করছি। আমি বললাম যে, তুমি কি করবে একটা মেয়ে মানুষ হয়ে? সে তখন বললো, আমি জানি না, তবে এই জিনিসগুলো আমি খুব সহজে তুলতে পারবো, তুমি যেটা বলছো আর কি। আমি বললাম যে, কীভাবে তুলতে পারবা? এই কথা বলতেই সে তার হাত দিয়ে একটা কাঠের লক ধরলো, এবং এমনভাবে মনে হচ্ছিল যেন একটা মেসের কাঠি সে তুলছে, এবং সঙ্গে সঙ্গে সে একসঙ্গে 7-8টা লক চা উঠাতে প্রায় 20 থেকে 30 জন লোক লাগবে, পুরুষ মানুষ আর কি। কিন্তু সে একাই সেই সবগুলো লক উঠিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে আসলো এবং এসে সেখানে রাখলো। আমি বললাম, কীভাবে সম্ভব এটা? সে বলল, এটা আমার কাছে খুবই ইজি, এবং আমি খুব ইজিলি এটা করতে পারি। তারপর সমস্ত কাঠ মাত্র 20 মিনিটের ভিতরে সে জঙ্গলের ভিতর থেকে রাস্তা পর্যন্ত নিয়ে আসলো, এবং বেলা তখন 7টা হবে হয়তো। আমি তখন বললাম যে, কি বলছো তুমি, এত সকাল সকাল এত কাজ কমপ্লিট হয়ে গেল? সে তখন বললো, এগুলো আমার কাছে বাঁ হাতের খেল, আমাদের কাছে এইগুলো ওঠানো এবং এগুলো করা আমাদের কিছু অলৌকিক জাদু ক্ষমতা আছে, যেগুলোর বলে আমরা এগুলো করতে পারি। আমি তখন বললাম, কি ক্ষমতা? সে তখন বললো, আমি জানি না, আমি আসলে আমার পুরাতন স্মৃতি কোনো কিছুই মনে করতে পারছি না। আমি বললাম, ভালো মতো মনে করো এবং চিন্তা করো যে তুমি কে, কোত্থেকে এসেছো। তখন আমি আসলে বুঝতে পারলাম সে আসলে অন্য কোনো জগৎ বলতে কি বোঝাতে চাচ্ছে। তাহলে কি পৃথিবীর বাইরে থেকে এসেছে, এসে এখানে পড়ে গেছে? এটা ভেবেই তখন আমার ভীষণ ভয় লাগছিল। সে আমাকে বলল যে, ফিরোজ, তুমি ভয় পেও না, আমি যত ক্ষমতায় থাকুক না কেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, এবং তুমি যে আমার সমস্ত শরীর লিখেছ কাপড় চেঞ্জ করার সময়, সেটাতেও আমি কিছু মনে করিনি, কারণ তুমি আমার উপকার করেছ। যদি অপকার করতে এবং তারপরেই কাজটা করতে এবং খারাপ কোনো কিছু করার চেষ্টা করতে, তাহলে আমি তোমার উপর রেগে যেতাম, এবং এই কারণে আমি তোমাকে কিছু বলিনি, এবং তুমি আমার উপকার করেছ, যার কারণে আমিও তোমার সঙ্গে যতদিন আছি তোমাকে উপকার করব। আমার স্মৃতি যেদিন আমি ফিরে পাবো, সেদিনকে আমি আমার জগতে ফিরে যাব, যেখান থেকে এসেছি। আমার কিছু কিছু স্মৃতি মনে পড়ছে যে আমি এরকম এরকম জায়গায় থাকি যেখানে ঘরগুলো বাতাসে ভাসে এবং শূন্যে সমস্ত কিছু থাকে, এবং সেখানে পাহাড়গুলোও বাতাসে ভাসে, চারিদিকে কুয়াশা থাকে, মেঘ থাকে, আমরা তার ভিতরে বসবাস করি, এরকম একটি জায়গা। কিন্তু এই জায়গাটা সেরকম মনে হচ্ছে না। আচ্ছা, তোমাদের এখানের নাম কি? আমি তখন বললাম, এটার নাম হচ্ছে গিয়ে গুরুগ্রাম। সে বলল, গুরুগ্রাম আবার কেমন নাম? আমি বললাম যে, এরকমই এখানকার নাম। ঠিক সেই সময় রাস্তার মধ্যে থেকে আমরা শব্দ পেলাম গাড়ি আসার। আমি দেখলাম কি যে মজুর প্রায় 10-12 জন এসেছে। সকলে এসে বলল, কিরে ফিরোজ, তুই সমস্ত জিনিস এখানে ঘাটালে কীভাবে? আমি বললাম, ঘাটিয়েছি। ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আসলে এই মেয়েটি এহলোক বা এই জগতের কেউ না, অন্য কোনো জগৎ থেকে এসেছে, এবং আমি তখন বুঝতে পারলাম যে সে কোনো মানুষ নয়, সে নিশ্চয়ই কোনো ভিন্ন জগতের কোনো প্রাণী। কারণ হচ্ছে আমার সঙ্গে মেয়েটা দাঁড়িয়েছিল, কিন্তু কেউ মেয়েটাকে দেখতে পাচ্ছিল না। ও তখন আমাকে বলল, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র তুমি আমাকে দেখতে পাচ্ছ, কারণ তুমি আমার উপকার করেছো, যে এজন্য আমি তোমাকে দেখা দিচ্ছি, এবং আর কেউ আমাকে দেখতে পারবে না। আমি বললাম যে, যা ভালোই তো, আমি তো ভয় পাচ্ছিলাম যে আশেপাশের প্রতিবেশীরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে নানান কথা বানাবে। আচ্ছা এলিনা, তুমি দাঁড়াও, আমি ওদের সঙ্গে ডিল করে আসি। তারপর আমি গেলাম। যার পর আমি বললাম যে, এনেছি ভাই, এনেছি, যেভাবেই হোক এনেছি, তোমাদের তো আর কোনো কাজ নেই, তুমি অন্য জায়গায় কাজে যাও, অন্য অনেকে আছে, ওদের কাজগুলো করো। তোমাদের যেখানে 3 দিন সময় লাগতো, সেখানে আমার এখানে 1 দিন টাইম দিতে তোমরা, সেই 1 দিন আমি বাঁচিয়ে দিয়েছি, ঠিক আছে, যাও। আর তোমরা তো অনেক লোক এসেছো,
আর এগুলো তোমরা এখন ট্র্যাকে লোড দাও, ট্র্যাকে লোড দিয়ে নিয়ে যাও, এখানে সমস্ত নাম্বারিং করা আছে, আমি ওই মিলে গেলে তখন দেখে নেবো আর কি। মোট 7টা গাছ আছে, 7টা গাছের সমস্ত লগ এর ভিতরে রাখা আছে। ওরা তখন জিনিসগুলো ট্র্যাকে লোড করতে শুরু করলো। আমি এলিনার সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত আসলাম। আসার পর এলিনা আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা তোমাদের এখানে কি মাংস নেই? আজকে খুব মাংস খেতে ইচ্ছে করছে। আমি তখন বললাম যে আছে তো, সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে বাজারে গিয়ে। আজকে মহাজনের কাছ থেকে অনেক টাকা পাবো, চলো আমরা ইসে যাই, মিলে যাই। এবং তাই বলে আমি এবং এলিনা চলে গেলাম বাজারের দিকে। বাজারে যাওয়ার পর আমি ওকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছি, ও আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। ওর জন্য কালকে যে জামাটা কিনে নিয়ে গিয়েছিলাম সেই জামাটা পরেই ও আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম মহাজন আসুক, আগে টাকাগুলো নেই। সে তখন বললো তোমাদের এখানে বিনিময়ের মাধ্যম কি এই টাকা? আমি বললাম যে হ্যাঁ, এখানেই বিনিময়ের মাধ্যম এই টাকা, আর তুমি দাঁড়াও, কোনো কথা বলো না, মহাজন দেখতে পারলে বকবে আমাকে যে মেয়ে মানুষ নিয়ে এখানে আসছি। সে তখন বললো আমি কোনো মানুষ নেই। আমি বললাম তাহলে কি তুমি এলিয়েন? সে বললো এলিয়েন না, আমার একটু একটু মনে পড়ছে, আমার গোত্রের নাম হচ্ছে গিয়ে জিন গোত্র, এবং এটা আমি শুনেছি আমাদের জিন বলা হয়। আমি তখন বললাম যে ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তাহলে তুমি জিনের জগৎ থেকে এসেছো। সে তখন বললো আমি পুরোপুরি শিওর না, তবে এটাই মনে হচ্ছে, কারণ তোমাদেরকে যেরকম মানুষ বলা হয়, তুমি বারবার বলছিলে মানুষ মানুষ, আমারও ঠিক সেরকমটা মনে পড়ছে যে জিন জিন, আমরা কোনো মানুষ নেই, আমি একটা জিন আর কি, এটা মনে পড়ছে। তারপর মহাজন আসলো। মহাজন আসার পর বললো কি যে তোর তো মোট 17 পিস কাঠ, আর হচ্ছে গিয়ে যাই হোক এইটার তো খুব বেশি দাম পাওয়া যাবে না, তোকে আমি পার পিসে 1000 টাকা করে দিয়ে দিচ্ছি, 17,000 টাকা নিয়ে যা। আমি বললাম কি বলছেন মহাজন, পার পিসে 1000? কমপক্ষে করে হলেও 5000 টাকা করে পড়বে, এবং যে কয় টাকা হয় সেই কয় টাকা আপনি আমার হিসাব করে দেন। মোট হচ্ছে গিয়ে 35, যাই হোক হিসাব যেটা আপনি ক্যালকুলেট করেন। তখন বললো কি যে একদমই না, 1000 টাকার বেশি 1 টাকাও দিব না। এলিনা তখন বললো আমি দেখছি কিভাবে কি করা যায়। তারপর আচমকা তার ড্রয়ারের ভিতর থেকে টাকাগুলো উড়ন্ত অবস্থায় আমার কাছে আসতে শুরু করলো এবং আমার হাতের উপর পড়ে গেল। 17 দিয়ে 5 গুণ দিলে যা হয় আর কি, সেই টাকা আমার হাতের উপর উড়ে এসে পড়লো। তখন মহাজন অবাক হয়ে গেল, বললো কিভাবে এটা সম্ভব হলো? আমি তখন এলিনার হাতের বললাম এলিনা কি করছো তুমি? তখন সে বললো কি যে এটাই ওর শাস্তি এবং এটা ও তোমাকেই দিয়েছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি আমাকে দিলেন, আমি নিলাম। তাই বলে আমি এখান থেকে চলে আসলাম। মহাজন হা করে তাকিয়ে আছে, আসলে কি ঘটলো? মহাজন মনে করলো আমি জাদু জানি, এই জন্য হয়তো তিনি আমাকে আর কিছু বললেনও না, কিন্তু বিষয়টা যে এলিনা করেছে সেটা আমি বুঝতে পারছি। এক কালবৈশাখী ঝড়ে আমার কপাল পরিবর্তন করে দিয়েছে। এক হচ্ছে এলিনাকে পেয়েছি, দ্বিতীয়ত হচ্ছে এতগুলো কাঠ বিক্রি করতে পেরেছি তা কোনো খরচ ছাড়া। তারপর দিনমজুরদের খরচ এবং সমস্ত খরচাপাতি, ট্রাক ভাড়া, সমস্ত কিছু দিয়ে বাকি যে টাকা ছিল সেগুলো নিয়ে আমি চলে আসলাম। এবার বোধহয় আমি লাখপতি হতে চলেছি, কারণ হচ্ছে আমি এত টাকা এর আগে কখনো কোনো সিজনেই পাইনি। পুরো বৈশাখ সিজন পার হয়ে গেলেও গাছ এরকমভাবে কেটে আমি কখনো পাইনি আর কি। তবে এই বাড়ি প্রথম এতগুলো টাকার গাছ আমি বিক্রি করলাম, আর মহাজন সবসময় আমাকে এত কম টাকায় দিয়ে আসে। আমি তো জানতাম যে মহাজন আমাদেরকে ঠকায়, তবে এইবার যেরকম একটা ঘটনা ঘটবে সেটা ভাবতে পারিনি। আমি তখন বললাম আচ্ছা তুমি তো জিন তাই না? তবে আমার যতটুকু মনে হয় যে তুমি একটা পরী। সে তখন বললো যে হ্যাঁ এবার মনে পড়েছে, আমাদেরকে পরী বলা হয়, আমাদের জিন গোত্রে যারা ছেলে আছে তাদেরকে জিন বলা হয়, আর মেয়ে জিনদেরকে বলা হয় হচ্ছে পরী। তুমি ঠিক ধরেছ। আমি তখন বললাম যে ঠিক ধরেছি না, তাহলে তোমার সৌন্দর্য দেখে আসলে। সে তখন বললো আমি আসলে খুব সুন্দর। আমি বললাম যে হ্যাঁ খুব সুন্দর, তবে তুমি একটা জিনিস খুব খারাপ করেছো, সেটা হচ্ছে তুমি আমার সামনে তোমার শরীর প্রদর্শন করে ঠিক করনি। সে তখন বললো আমি তো বুঝতে পারিনি বিষয়টা, আসলে আমাদের জিন জগতে মিলন এরকম ভাবেই হয় আর কি। কোনো পুরুষ জিন যদি কারো শরীর দেখে ফেলে তাহলে সেই পুরুষ জিনের সঙ্গে আমাদের বিবাহের বিধান রয়েছে। তো আমি ভাবলাম হয়তো তুমি কোনো জিন, কিন্তু তুমি যখন বললো মানুষ, তো আমি তখন বললাম কই আমি তো তোমার শরীর দেখিনি, আমি তো চোখে কাপড় বেঁধে তোমার জামা কাপড় পরিবর্তন করে ফেলেছিলাম তাই না? তারপর সে আমাকে বললো তুমি তো ধরেছো তাই না? যাই হোক তুমি কোনো জিন না, তোমার সাথে সম্পর্ক করাটাও আমার আসলে যায় আসে না ঠিক মতো। আমি বললাম যে হ্যাঁ এটা ঠিক বলেছ। তখন সে বললো আচ্ছা ঠিক আছে সেটা ভুল হয়েছে। ও তখন বলল আমি কিছু জিনিস খাবো এখান থেকে, আমার দেখে খুব লোভ লাগছে। তারপর একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়ালাম। সেখানে দাঁড়ানোর পর ও হাত দিয়ে একা একাই সমস্ত মিষ্টি খেতে শুরু করলো, তবে কেউ দেখতে পাচ্ছিল না ওকে। একে একে করে ট্রের মিষ্টিগুলো ফুরাতে লাগলো। আমি তখন সেখানে দাঁড়িয়ে দেখছিলাম। আমি ওকে বললাম যে আরে কি করছো, মিষ্টিগুলো তো দাম দিয়ে খেতে হবে, আগে ওজন করতে হবে। ও তখন বললাম ওজন করতে পারবো না, জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছে, এরকম জিনিস আমাদের এখানে বানায় না এবং খুব সুস্বাদু। তাই বলে পুরো দোকানের সমস্ত মিষ্টি সাবার করে ফেললো। আমি তখন ওকে বললাম
যে তুমি আজকে একদিনই তোমার সমস্ত মিষ্টি খেয়ে একদম শেষ করে ফেলবে এবং আমার যত টাকা ছিল সব টাকা শেষ করে ফেলবে। ও তখন বললো, টাকা দিতে হবে কিসের জন্য, তুমি চলো, এমনিতেই চলে যাও। আমি বললাম যে ওনারা গরিব মানুষ না, দোকান মিষ্টি ব্যবসা করার জন্য তো দিয়েছে, ওনাদের লস করে তো লাভ নেই। আমি তখন বললাম যে ফরিদ ভাই, আপনার দোকানে কয় কেজি মিষ্টি ছিল? সে তখন বললো, কই মিষ্টি তো একটাও নেই। আমি বললাম এখানে কত কেজি হতে পারে? সে তখন বললো, কত কেজি হতে পারে তা তো জানি না, আন্দাজ মতো 30-35 কেজি তো হবেই। আমি বললাম আপনার সব মিষ্টি আমি খেয়ে ফেলেছি। এই কথা বলতেই তখন ফরিদ ভাই আমাদেরকে হা করে তাকিয়ে আছে। বলল, কি বলছো ফিরোজ, 35 কেজি মিষ্টি তুমি খেয়ে ফেলছো? এটা কি কোনো ভালো কথা? এবং কিভাবে খাইছো? 1 সেকেন্ডের মধ্যে, আমি 5 মিনিটও হয়নি এখান থেকে গেছি। আমি বললাম যে ভাই কত দাম আসে বলেন, আমি টাকা দিয়ে চলে যাচ্ছি। তারপর সে দাম বলল, আমি টাকাগুলো তার হাতে দিলাম। সে তখন বলল যে ভাই তোমার শরীরের মধ্যে কি কোনো কোনো জিন বা আত্মা বা টাত্মা ঢুকছে, এরকম কোনো কিছু? আমি বললাম যে ভাই সেরকম কোনো কিছুই, আমি বুঝতে পারতেছি না যে কি করব। আমি তখন ওখানে দ্রুত দোকানে বেরিয়ে চলে আসলাম। আমি বললাম, এলিনা তুমি যা করছো এটা মানুষের দুনিয়ার জন্য স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বিষয়, এটা আসলে মানুষের দুনিয়া এরকমটা হয় না, তুমি চলো। এলিনা তারপর বললো, তাহলে কি হয়? আমি বললাম, মানুষের দুনিয়া খুব স্বাভাবিক বিষয়, এই যে তুমি যে টাকা ওনার টেবিল থেকে আমার হাত পর্যন্ত নিয়ে আসলে, এটা আসলে অলৌকিক বিষয়। বা তুমি যে কাঠগুলো আমার সামনে নিয়ে এসেছো সেটা ঠিক আছে, কিন্তু অন্য কারোর কাছে নিয়ে আসলে সেটা অবিশ্বাস্য হবে। আর তুমি যে মিষ্টিগুলো এরকম খেয়ে ফেললে, 35 কেজি মিষ্টি, তাই বলে তুমি এক জায়গায় খেয়ে ফেলবে? তখন বলল যে আমরা অনেক খেতে পারি এবং আমার খেতে খুব ভালো লাগছিল, এই জন্য সব খেয়ে ফেলেছি, আরও থাকলে আরও খেতাম। সে তখন ঢেকুর তুলতে লাগলো। আমি বললাম, বাপরে বাপ, এরকম জিন যদি আমার কাছে থাকে, আমার কাছে যেটা কয় টাকা আছে সব খেয়ে ফেলবে। ও তখন বললো, তুমি না বলেছিলে আজকে মাংস নিয়ে যাবে? আমি বললাম, আজকে মাংস আমি কিনতে পারবো না, আমাদের এই জঙ্গলে অনেক হরিণ আছে, তুমি পারলে হরিণ শিকার করেই না, হরিণ রান্না করে তারপরে খেও। আমি সত্যি এই টাকা দিতে পারবো না, এই টাকা দিয়ে আমার ঘরের চাল মেরামত করতে হবে। আমি তখন ওকে সঙ্গে নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসলাম। ও সত্যিই বেশ অদ্ভুত প্রকৃতির এবং খুব সুন্দরী, সেটা বলে উপেক্ষা করা যাবে না। ও মানুষের মতো তেমন আচরণ করে না, কিন্তু আমার সাথে থেকে থেকে মানুষের সঙ্গে মানুষের আচরণ করা শিখতে শুরু করেছে। ও তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো হরিণের মাংস শিকার করে আনতে, আমি তাহলে সেটাই করবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, কালকে যেও, গিয়ে পারলে একটা হরিণ ধরে নিয়ে এসো, অনেকদিন হরিণের মাংস খাই না। আমি তখন জঙ্গলের ওই রাস্তা ধরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ঘরে দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমি তখন বললাম, আচ্ছা শোনো এলিনা, তুমি এখানে থাকো, আমি একটু ওই পাশ থেকে আসছি, একটু বাথরুমে যাবো আর কি। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমি এসে দেখি এলিনা সেখানে নেই। বেশ খানিক্ষণ পর উপর থেকে কেউ একজন নিচের দিকে দুরুম করে পড়লো আর কি, মানে মনে হলো যে কেউ একটা দুরুম করে পড়েছে। কিন্তু তখন আমি খেয়াল করলাম এলিনা উঠতেও পারে এবং সে উড়ন্ত অবস্থায় এখানে এসে পড়লো। আমি তখন বললাম, এলিনা তুমি? তারপর তার হাতে দেখি একটি জীবন্ত হরিণ রয়েছে। আমি বললাম, তুমি এটাকে কোত্থেকে ধরে নিয়ে আসলে? ও তখন বললো, তুমি তো বললে জঙ্গল থেকে হরিণ ধরে নিয়ে আসো, সেটা খাবো। আমি বললাম, তুমি হরিণ চিনলে কিভাবে? ও তখন বললো, তুমি বর্ণনা দিলেন আসার সময় হরিণ দেখতে এরকম ডোরা কাটা এবং এরকম রঙের হয়, সেটা দেখে আমি নিয়ে এসেছি। আমি বললাম, তুমি এতটুকু সময়ের মতো জঙ্গলের ওই পারে চলে গিয়েছো, আবার ওই পাশ থেকে চলেও এসেছো, কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই মুহূর্তে এলিনা বলল, আমি জিন এবং আমি চাইলে সমস্ত কিছু করতে পারি, আমি আলোর গতিতে ভ্রমণ করতে পারি এবং এটা আমাদের ক্ষমতার মধ্যে পড়ে আর কি। কিন্তু আমি কোত্থেকে এসেছি, কেন এখানে এসেছি, সেটা না আমার মনে পড়ছে না। একটু একটু করে আমি সমস্ত কিছু মনে করতে পারছি, তুমি সময় দাও কিছুদিন, আমি মনে করতে পারবো। ওই দিনকে আমি বুঝতে পারলাম এলিনার ক্ষমতা কি, এবং সে একটা জিন, সে চাইলে অনেক কিছুই করতে পারে এবং তার মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার উৎস হচ্ছে সে একটা জিন এবং জিনের জগৎ থেকে এসেছে। তবে এলিনা যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিনকে আমি কি করব সেটা চিন্তা করতে লাগলাম। যাই হোক, আমার সামনে ওই হরিণটা আমি ওকে জব করতে বললাম, ঘরে একটা চাকু ছিল সেটাতে হরিণটা জব করলাম এবং বহুদিন হরিণের মাংস খাই না। আমি তখন সমস্ত চামড়া টামড়া এটা ওটা ছুলে মাংস আলাদা করলাম। ও তখন বললো, এত কিছু কষ্ট করে রান্না করতে হয়? সত্যি, আসলে আমি জানি না তো, আমাদের ওইখানে আমাদেরকে রান্না করে দেয়, এতটুকু মনে আছে আমার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো এবার রান্না করি। ও তখন আমার সমস্ত প্রসেস আমার সামনে বসে দেখতে লাগলো, কারণ এর আগের দিন যে তরকারি ও রান্না করেছিল সেগুলো ওরকমটা খাওয়ার মতো হয়নি, লবণ ছাড়া তরকারি পানছে, ও নাকি লবণ খেতে পারে না। এই জন্য আমি শুরুতে রান্না করার সময় লবণ আলাদা করে ওর জন্য আলাদা একটা পাতিলে রান্না করলাম, আর বাকি একটা আমার জন্য রান্না করলাম। ও তখন রান্না পর্যন্ত অপেক্ষা করলো এবং আমার পাশে চুপচাপ বসেছিল। এলিনার চোখ, চেহারা সমস্ত কিছু এত সুন্দর যে ওর দিকে তাকালে যে কেউ মূর্ছা যাবে এরকম একটা অবস্থা। খুব সুন্দর একটা মেয়ে,
তবে ওর অবস্থান, ওর কথাবার্তা এবং ওর সমস্ত কিছু আমার কাছে বেশ অদ্ভুত লাগতে শুরু করলো এবং মনে হতে লাগলো যে এর সঙ্গে আমি 2 মিনিটও টিকতে পারবো না। যেরকমভাবে খায়, যেরকমভাবে কথা বলে, সমস্ত কিছু ড্যাবর ড্যাবর। তারপর আমি আমার রান্না করলাম। রান্না করার পাশে ওর সামনে এক বলের মতো আমি মাংস উঠিয়ে দিলাম। সেই মাংসগুলো ও চোখের নিমিষে একদম শেষ করে ফেললো এবং খেয়ে ফেললো। আমি তখন ওকে দেখে অবাক হলাম। বললাম, আস্তে ধীরে খাও, আমি তো তোমার সঙ্গে বসে খাচ্ছি। ও তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি দেখছি তোমাকে। তারপর আমি আমার যে মাংসগুলো ছিল তরকারি দিয়ে ভাত দিয়ে খেতে শুরু করলাম এবং খুব আস্তে আস্তে খেলাম। ওকে তখন বললাম যে এরকম দ্রুত খাবা না, এরকম অসভ্যদের মতো খাবা না, আস্তে আস্তে সুন্দর মতো করে খাওয়া, মানুষরা যেরকম খায়, ঠিক আছে? যেহেতু এখানে আছো তুমি, এরকমভাবে খাবা। ও তখন আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তেই খাবো। তারপর ও প্লেটে কটা ভাত নিল, নিয়ে আমার মতো করে আস্তে আস্তে খেতে শুরু করলো। যাই হোক, একটা বিষয় আছে না যে অভ্যাস করলে একটু একটু করে অভ্যাসে পরিণত হয়ে যায়, ওরও সেরকমটা হতে লাগলো। প্রত্যেক দিন আমি এবং এলিনা ঘুম থেকে উঠতাম একসঙ্গে। উঠে ও আমার সঙ্গে একই সঙ্গে গোসল করতে যেতে চাইতো, কিন্তু আমি বলতাম যে না, মেয়েরা এরকমভাবে বাইরে গোসল করে না, তোমার জন্য আমি ওইখানে পানি নিয়ে দিব। ও তখন বললো, পানি আমি একাই নিতে পারবো। তারপর আমি বললাম, সেটা তো ভালো। ওকে চারকোনা করে একটা খুব সুন্দর গোসলখানা বানিয়ে দিলাম। ও সেখানে গোসল করতো। বেশ কিছু জামা কাপড়, মেয়েদের যা যা জিনিসপাতি লাগে সমস্ত জিনিসপাতি ওকে কিনে এনে দিলাম এবং এরকম করেই ওর সঙ্গে হচ্ছে গিয়ে আমি সেদিনকে এরকমভাবে সমস্ত কিছু গুছিয়ে দিলাম এবং আমার সঙ্গে করে ও জঙ্গলের দিকে যেত এবং জঙ্গলের দিকে যে আমার সঙ্গে কাঠ কাটা দেখতো। আমি বলতাম, না, তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু শেষে বোঝা যখন বাঁধবো, বোঝাটা তখন তুমি নিয়ে দিও, ঠিক আছে? ওইটা বলতো। এবং আমার পুরো গ্রামের মধ্যে একটা জিনিস ছড়ানো হয়ে গেল যে আমার ঘাড়ে কোনো জিন আছে এবং কোনো অশরীরী অশুভ শক্তি আছে, যে অশুভ শক্তি আমাকে সকলের থেকে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ করায়। যেমন সকলে মনে করে সেই মিষ্টি খাওয়ার কথা পুরো বাজারে ইয়ে হয়ে গিয়েছে। তারপর মহাজনের ওইখান থেকে টাকা ওরকমভাবে উড়ে আসার সেই কাহিনীটাও পুরো গ্রাম ভোটে একদম ছড়ানো ছিটানো হয়ে গিয়েছে। সকলে আমাকে দেখলে কেন যেন ভয় পায়। আরও বেশ কিছু বিষয় আছে যারা কিনা গল্পগুজব করেছে, কথাবার্তা বলা বলি হয়েছে, সকলে বিষয়টা বুঝতে পারে যে আমার সঙ্গে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে, কারণ তারা বিগত 15-20 দিন ধরে দেখছে আমার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম কোনো কিছুই না ঠিক না। কারণ হচ্ছে সাধারণ একজন মানুষ জঙ্গল থেকে কতটুকু কাঠ কেটে নিয়ে আসতে পারে, আর আমি আগে কতটুকু কাটতাম। এখন আমি মনকে মন কাঠ জঙ্গল থেকে একদিনে সাপ্লাই দিচ্ছি, তাও আবার কোনো গাড়ি ঘোড়া এবং কোনো কিছু ছাড়া। অটোমেটিক্যালি সেই কাঠগুলো মহাজনের যে আড়ত আছে সেই আড়তের উপরে এসে পড়ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা মহাজন দেখে অবাক, এবং মহাজনও কাঠ নিয়ে তেমন চিৎকার চেঁচামেচি বা ওরকম কোনো কিছু করে না বা কথা বলে না, কারণ মহাজন বুঝতে পারছে যে আমার সঙ্গে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যে জিনিসটা আমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করছে, এবং সেটা অশুভ শক্তি হোক, কোনো জিন হোক, এরকম কোনো কিছু তারা আন্দাজ করতে পেরেছে, যার কারণে আমার ওপর দিয়ে তারা আর কোনো কথা বললো না এবং সব কিছুই করতো। যাই হোক, এরকম করে প্রায় 15-20 দিন সময় মাঝখানে কাটলো এবং ওর সঙ্গে আমি এত পরিমাণ ফ্রি এবং ইউজ টু হয়ে গেলাম যে আমরা সবসময় খুব কাছাকাছি থেকে একই সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলাবলি করতাম। আমরা একই সঙ্গে খুব ভালোভাবে গল্প করতাম এবং ও এই কয়েকদিনে এখানে থেকে এখানে তরতরিকা, এখানে সমস্ত কিছু একটু একটু করে শিখে ফেলেছিল। আস্তে আস্তে খাওয়া, কম খাওয়া এবং সমস্ত কিছু সুন্দরভাবে মেনটেন করা, কীভাবে মানুষের মতো থাকতে হয়, সেই জিনিসগুলো সম্পূর্ণরূপে শিখে গিয়েছিল। এবং আমি যেখানে যেতাম ও সেখানে যেত। আমি যদি বাজারে গিয়ে চা খেতাম তাহলে ও চা খেত। ও বলতো খুব সুন্দর এবং খুব ভালো। এরকম করতে করতে মাঝখানে 15-20 দিন সময় কেটে যায়। সকলে আমাকে কেন দেখলে যেন ভয় পেত এবং আমাকে আগেই জায়গা করে দিত সব কিছুর জন্য, এবং বলতো যে ফিরোজ ভাই ভালো আছেন, এরকম কথা বলতো। সেই কয়েকদিনে আমার প্রচুর পরিমাণ টাকা হলো। মাত্র 15-20 দিনে প্রায় অনেক টাকা আমি ইনকাম করেছি জঙ্গল থেকে। এবং আমি আমার যে বাড়িটা ছিল সেই বাড়িটা বেশ কয়েকদিনের ধরে ভাবছিলাম যে পাকা করে ফেলবো এবং দালান করব। এবং তখন আমাকে এলিনা বলল কি যে ঠিক আছে করো, তোমার কাছে যেহেতু টাকা আছে, তবে আমি কিন্তু মাংস খেতে পছন্দ করি, প্রত্যেকদিন কিন্তু আমার জন্য মাংস কিনে নিয়ে এসো। এলিনা শুধুমাত্র প্রত্যেকদিন মাংস খাওয়ার জন্যই এই জিনিসগুলো করতো আমার জন্য, এবং বলতো তুমি আমার উপকার করেছো, সেই জন্য ওই জিনিসটা করেছি। ওর কথাবার্তা, ও মাঝে মধ্যে যখন হাসতো, হেসে অদ্ভুতভাবে কথা বলতো, সেই জিনিসগুলো আমার কাছে বেশ অদ্ভুত লাগতো। এবং প্রত্যেক দিন ওর জন্য বাজার থেকে 5-7 কেজি মাংস কিনে নিয়ে আসা লাগতো। ও একাই প্রায় অর্ধেক সারাদিনে খেয়ে ফেলতো। প্রতিদিনই এটা হতো। আবার অনেক দিন, একদিন ও 2 দিন ওটা খেত, আমরা দুজনেই সেগুলো খেতাম।
ও নিজের হাতে তখন রান্না করা শিখে এবং সত্যি কথা বলতে ও এখানে থাকতে থাকতে লবণ খাওয়া শিখে ফেলেছিল, যেটা কিনা ও খেতে পারতো না আগে। এবং ও এই খাবারগুলো খেতে খেতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যেতে শুরু করলো। আমি সত্যি ওর প্রতি দিন দিন কেন যেন ফল করছিলাম, মানে ওর প্রতি একটু দুর্বল হয়ে পড়ছিলাম। কারণ মেয়েটি যেমন অত্যাধিক রকম সুন্দরী, তারপর সে আমার আশেপাশে সবসময় ঘোরাফেরা করে। কোনো মেয়ে যদি কারোর সঙ্গে থাকে তাহলে নিশ্চয়ই যে কোনো পুরুষ তার প্রেমে পড়ে যাবে। তারপর এত সুন্দরী এবং এত খোলামেলা, না কোনো কিছুর পরোয়া আছে। একদিন ও রান্না করছিল, ওর বুকের ওড়না বা ওই জাতীয় জিনিস কোথাও একটা খোলা ছিল। আমি এসে তার বুকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ তখন আমি আসলে নিজেকে সংযত করতে পারছিলাম না। আমি তখন সেখান থেকে সরে গেলাম, সরিকে বললাম যে তুমি ওড়নাটা পরে নাও, আর আমি পুকুর থেকে ডুব দিয়ে আসছি। তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি যাও। যেন বারবার মনে হতো যে সে আমার স্ত্রী। তো সেই সময় মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় হতো। এরকম দেখতে দেখতে 2 মাস সময় কেটে গেল মাঝখানে, এবং বর্ষাকাল চলে আসলো। বৈশাখ জ্যৈষ্ঠ মাস শেষ করে বর্ষাকাল চলে আসলো এবং বাইরে শুধুমাত্র বৃষ্টি হতো। ওই সময়টাতে আমি প্রথমবার যখন বৃষ্টি হলো আর কি, ওই বৃষ্টির মধ্যে আচমকা আমি একদিন নিচে শুয়ে আছি এবং ও তখন উপরে শুয়েছিল। ও আচমকা বিদ্যুৎ চমকানোর শব্দ শুনে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে। তো এরকম একটা সুন্দরী মেয়ে যদি আমাকে এসে জড়িয়ে ধরে তাহলে তো অবশ্যই আমার নিজেকে নিয়ন্ত্রণ করাটা একটু দুষ্কর হয়ে পড়ে। আমি তখন যেটা চিন্তা করি, এবং সেদিন রাত্রেবেলা আমিও তাকে ওরকমভাবে ধরি এবং আমাদের মধ্যে যা হবার সেটাই আর কি হয়। তো সেদিনকে প্রথমবার মতো সে বলে কি যে সত্যি কথা, আজকে আমি বেশ আনন্দ পেয়েছি এবং এরকম আনন্দ এর আগে আমি জীবনে কোনোদিন অনুভব করিনি আর কি। সেটা আমার কাছে বেশ আনন্দস্বরূপ লেগেছে এবং আমি এটা প্রতিদিন করতে চাই। এটা বলার পর আমি তখন বললাম যে না, এরকম জিনিসগুলো আসলে খুব একটা ভালো দেখায় না বা হয় না আর কি। তো তুমি যখন তোমার ওইখানে ফিরে যাবে তখন এই বিষয়টা তুমি যার সঙ্গে থাকবে তখন সেখানে গিয়ে করলে হয়তো হয়তো বিষয়টা ভালো হবে। সে তখন বললো যে না, এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এরকম আনন্দ এর আগে আমি কখনো পাইনি, বা আমাদের জগতে এরকম কোনো কিছু হয়নি। আমার মনে হয় যে এটা আমি ওইখানে গেলে পাবো কিনা জানি না, তবে সত্যি কথা বলতে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এরপর থেকে সে ওরকমভাবে আমার কাছে আসতো এবং এসে একটু একটু করে কীভাবে যে আমি তার প্রতি আসক্ত হয়ে গেলাম আমি নিজেও বলতে পারবো না, কারণ সে নিজেই এই অনুভূতিটা থেকে আসলে নিজেকে বঞ্চিত করতে চায়নি। এবং আমি নিজেও তার কাছ থেকে এই জিনিসগুলো চাইতাম আর কি, যেহেতু ওর প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা চলে এসেছিলো। সেহেতু আমি চাইতাম যে ওর সঙ্গে থাকতে, ওর সঙ্গে ঘুরতে ফিরতে এবং সমস্ত কিছু করতে, এবং এক প্রকার স্বামী স্ত্রীর মতোই আমরা হয়ে উঠলাম। কারণ এখানে যখন থাকতাম, চলাফেরা করতাম, হঠাৎ করে এক রাত্রেবেলা আমি শুয়ে আছি, ওর সঙ্গে সঙ্গে উঠে পড়লো। উঠে এসেই আমাকে গলা চেপে ধরলো এবং গলা চেপে ধরে বললো কি যে তুমি কে এবং তুমি এখানে কি করছো এবং আমার সঙ্গে কি করছো। আমি তখন সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে বলি কি যে এলিনা, তুমি কি সমস্ত কিছু ভুলে গেছো? ও তখন আমার দিকে তাকিয়ে বললো তুমি আমার নাম জানলে কি হবে? আমি তখন বললাম যে আমি সমস্ত কিছু জানি এবং তুমি আমার এখানে 2 মাস ধরে আছো। সে প্রথমে আমাকে প্রায় মেরেই ফেলল, এরকম একটা অবস্থা। সে রাত্রে আমি কোনো মতো তার হাত থেকে বাঁচি এবং ও এখানে এসেছে প্রায় 4 মাস সময় পেরিয়েছে। এই 4 মাসের মধ্যে ও আমার সঙ্গে এরকম আচরণ কখনো করেনি। আমি তখন ওকে বললাম যে কি হয়েছে এবং তুমি কি তোমার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছো? সে তখন বলল না, আমি কোনো কিছুই ভুলিনি, তবে তোমাকে আমি চিনতে পারছি না। আমি তখন তার সমস্ত স্মৃতি মনে করালাম এবং বললাম এরকমভাবে তুমি অমুক জগৎ থেকে এসেছো এবং আমাকে এই সমস্ত কথা তুমি বলেছো। সে তখন আমাকে বলল যে না না, এরকম কোনো কিছু আমার মনে পড়ছে না। আচমকা তার এরকম স্মৃতি ভুলে যাওয়াটা আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হতে শুরু করলো। তারপর আমি তাকে বললাম যে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না। সে তখন বলল আমি তোমাকে চিনি না, এবং তাই বলে আমাকে গলা চেপে ধরে শূন্য হাসিয়ে ফেললো এবং আমাকে বিছানার উপর ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে এসে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এবং তার স্মৃতি আমার ব্রেন থেকে কেন যেন আমি বুঝতে পারছিলাম না, কারণ সে তার স্মৃতিটা ভুলে গেলেও আমি তো আমার নিজের কাছে তার স্মৃতি কখনো ভুলিনি, তাই না? আর সে এরকমভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। হঠাৎ করে আচমকা তার ব্রেনের মধ্যে কি হলো আমি কিছু বুঝতে পারছি না। সে কি আসলে চলে গেছে আমাকে ছেড়ে? আমি আশেপাশে অনেক জায়গায় এলিনা এলিনা বলে খোঁজাখুঁজি করতে শুরু করলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না, কোথাও তাকে খুঁজেও পেলাম না। সে কোথায় গিয়েছে, কি করছে, বা কোথায় গিয়ে এসে আটকে আছে? আমি কি তাহলে এতদিন স্বপ্ন দেখেছি? মাঝখানে 4 মাস পেরিয়েছে, আমি বেশ বড়লোক হয়েছি, আমার ঘর দুয়ার সমস্ত কিছু পরিবর্তন হয়েছে এবং আমি বাজারে একটা ভালো ব্যবসা দিয়েছি, সমস্ত কিছু এলিনার জন্য। আমি ভাবছিলাম হয়তো জিনিসটা স্বপ্নে দেখছি, কিন্তু পরের দিন সকালবেলা উঠে আমি যখন আমার তৈরিকৃত ঘর
এলিনার ব্যবহারকৃত সমস্ত জামা কাপড় এবং সমস্ত কিছু দেখতে পেলাম, তখন আমি বুঝতে পারলাম যে এখানে একটা জিনিস মিসিং। সেটা হচ্ছে এলিনা নিজে এবং তার সঙ্গে যে জামাটা সে পরে এসেছিল সেই জামাটা এবং তার ব্যবহৃত জিনিসপাতি কোনো কিছুই এখানে নেই। এবং যাওয়ার সময় সে রাত্রে যে জামাটা পরেছিল সেই জামাটা এখানে ছেড়ে চলে গিয়েছে, বারান্দায় এসে খুলে তার নিজের জামা পরে এখান থেকে চলে গিয়েছে। আমি তখন বুঝতে পারলাম না এলিনার কি হলো হঠাৎ করে। তাহলে কি তার পুরনো স্মৃতি ফিরে এসেছে, আমার সমস্ত কিছু ভুলে গিয়েছে? এখানে কাটানো 4 মাসের যে স্মৃতি ছিল সেই স্মৃতিটা কি সে তাহলে হারিয়ে ফেলেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? এলিনা যখন আমার এখানে এসেছিল সে তখন বলেছিল তার ওইখানকার স্মৃতি একটু একটু করে মনে পড়ছে এবং সে সেগুলো আস্তে আস্তে করে মনে করছে। এমনকি তার জগতের অনেক অনেক গল্প, অনেক অনেক ঘটনা আমাকে শোনাতে শুরু করেছিল এবং বলেছিল তার কিছু কিছু ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে, যে স্মৃতিগুলো সে বারবার আমাকে বলতো এবং বলতো যে সে অমুক জায়গায় থাকে, আশেপাশে বাড়িঘর দোরগুলো ওড়ে এবং উড়ন্ত অবস্থায় সবকিছু শূন্যে ভেসে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবে সম্ভব হতে পারে না। আমি তখন চিন্তা করতে শুরু করলাম, তাহলে কি সে আমাকে ধোঁকা দিয়েছে এবং তার স্মৃতি মনে পড়ার কারণে সেখান থেকে চলে গিয়েছে? এই জাতীয় জিনিস বারবার আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো এবং আমার কাছে যেন বারবার মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্ন দেখছি। আমি এরকম করে দিন পার করতে শুরু করলাম। এলিনা চলে যাওয়ার পর থেকেই প্রত্যেকটা দিন এবং রাত আমার খুব দুঃখের সঙ্গে কাটতে শুরু করলো। এলিনা যে এরকম ভাবে চলে যাবে সত্যি আমি ভাবতে পারিনি। হঠাৎ করে কি এরকমটা কখনো হতে পারে যে তার স্মৃতি ফিরে এসেছে এবং সে আমাকে চিনতে পারছে না? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো একই সঙ্গে ঘুমাচ্ছিলাম, কিন্তু এটা কিভাবে কি হয়ে গেল? কোনো কিছু যেন বুঝে উঠতে পারছিলাম না। আমি সবকিছু আমার কাছে একদম ওলট পালট লাগছিল। আমি সেদিনকে আমার ঘরের বারান্দায় বসেছিলাম, আচমকা খেয়াল করলাম গাছের আড়াল থেকে কেউ আমাকে লুকিয়ে দেখছে এবং দুটো চোখ আমি দেখতে পেলাম। আমি সামনের দিকে তাকাতেই চোখ দুটো অদৃশ্য হয়ে গেল এবং আমি যেন কেন বুঝতে পারছিলাম না যে ওইখানে ওই জিনিসটা কে। আমি এরকমটা কয়েকদিন দেখতে পেলাম। মাঝখানে কেটে গেল প্রায় 1টি মাস। এই 1টি মাস আমি আমার নিজের মধ্যে এবং কোনো কিছুর মধ্যে যেন ছিলাম না। আমি যেন হারিয়ে যাচ্ছিলাম সমস্ত জায়গা থেকে এবং সমস্ত পৃথিবী থেকে। কারণ আমি না কাজে মনোযোগ দিতে পারতাম, না কোনোভাবে নিজেকে সামাল দিতে পারতাম। সব কিছু যেন কেমন ওলটপালটভাবে চলছিল এবং এই কিছু আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। কারণ এরকমভাবে যে আমার সঙ্গে কোনো ঘটনা ঘটে যাবে তা আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি। সত্যি এই জিনিসগুলো আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল। আমি তখন চিন্তা করলাম যে এমনটা কেন ঘটলো আমার সঙ্গে এবং প্রত্যেক দিনই আমি সেই জিনিসটাকে দেখতে শুরু করলাম। একদিন রাত্রেবেলা আমি ঘুমিয়ে আছি, রাত তখন বেশ গভীর হবে। হঠাৎ করে আচমকা আমি খেয়াল করলাম আমার ঘরের ভিতরে একটা আলো বুম করে জ্বলে উঠল। আমার চোখের উপর ফ্ল্যাশ হতেই আমার চোখটা খুলে ফেললাম এবং চোখ খুলতে খেয়াল করলাম ঘরের ভিতরে এক ধরনের অলৌকিক আলো জ্বলছে এবং সেই আলোটার কোনো উৎস আমি খুঁজে পাচ্ছি না। সম্পূর্ণরূপে পুরো রুমটা সাদা এবং ধবধবে, চোখ মিলতে পারছিলাম না। তারপর বেশ খানিকক্ষণ পর আমি চোখ খুলে দেখি কি যে চারিদিকে তখন অন্ধকার, কিন্তু কোনো আলো ঘরের ভিতরে নেই। এই সমস্ত রহস্যময় জিনিসের কোনো উত্তরে আমি যেন খুঁজে পাচ্ছিলাম না। এগুলো আমার সঙ্গে কি ঘটছে? আমি এখন আর কাটার কাজগুলো করি না। বাজারে একটি বড় মিল কিনেছি, কারণ হচ্ছে এখন আমার বেশ কিছু টাকা আছে এবং সেখান থেকে আরও বেশি টাকা আসে। সেই মিলেই এখন আমি কাজ করি এবং সেখানে আমার কিছু শেয়ার আছে। সেইভাবেই আমি এরকমভাবে চলছিলাম, কিন্তু আমার জীবনে শান্তি বা এই জাতীয় কোনো কিছু ছিল না। সেদিনকে রাত্রেবেলা আমি আচমকা মিল থেকে বাড়িতে ফিরছিলাম। বেশ খানিকটা রাত হয়েছিল। এত গভীর রাতে সাধারণত আমি বাড়ি ফিরি না, তবে মিলে খানিকটা সমস্যা হওয়ার কারণে আমি সেদিন থেকে বাড়িতে ফিরছিলাম। মাঝখানে প্রায় 6 মাস কেটেছে। এলিনা আমার কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু এলিনার সঙ্গে থেকে আমি যে অভ্যাস করে ফেলেছিলাম, এলিনা আমার কাছে প্রায় 4 মাসের বেশি ছিল এবং তার সঙ্গে থেকে যে অভ্যাস আমার হয়ে গিয়েছিল সেই অভ্যাস কি আর সহজে কাটে? সেটা কাটতে আমার প্রায় 6 মাস সময় লেগেছে। কিন্তু তখন আমি তাকে মিস করি, কারণ ততদিনে এলিনাকে আমি পছন্দ করে ফেলেছিলাম এবং আমার মনের অন্তঃস্থল থেকে তাকে আমি ভালোবাসতাম। বিষয়টা আমি নিজেও বুঝতে পারি এবং উপলব্ধি করতে পারি, কিন্তু এলিনা এরকম একটা বিষয় করবে সেটা কখনো ভাবতে পারিনি। এলিনা যেমন সুন্দরী ছিল তেমন তার শারীরিক গঠন এবং প্রত্যেকটা জিনিস যেন অন্যরকম ছিল এবং সুগঠিত, যা কিনা অন্য কোনো মেয়ের আছে কিনা আমি বলতে পারবো না। আমি ওদিনকে রাত্রে হেঁটে আসছিলাম বাড়ির দিকে। রাত তখন বেশ গভীর হবে। আমি এই যে মোটরসাইকেলটা কিনেছিলাম সেটা বাড়িতে রেখেই চলে এসেছি। হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি আসলাম। বাড়ির কাছের রাস্তায় দুই পাশে বেশ ঘন জঙ্গল ছিল। ওইখানে আসতেই আমি একটা শব্দ শুনতে পেলাম, একটা খু জাতীয় শব্দ, যেটা কিনা কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে আসে। আমি সেই শব্দটা শুনেই আচমকা
ডান দিকে তাকাতেই খেয়াল করলাম একটা অদ্ভুত দেখতে বাহন আমার দিকে এগিয়ে আসছে এবং সেটা ছিল বেশ আলোকিত বস্তু এবং আমি তখন চোখটা মেলতে পারছিলাম না। তারপর আমি খেয়াল করলাম যে আমাকে কোনো একটা খাটের উপর শোয়ানো হচ্ছে এবং আমি সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ি। তারপর আমার আর কোনো কিছু মনে নেই। এরপর আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আমি কোথায় গিয়েছি বা কী কারণে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কিছু বুঝতে পারছিলাম না। চারিদিকে শুধুমাত্র সাদা ধবধবে একটা রুম এবং তার মধ্যে আমি শুয়ে আছি। সেখানে না আছে কোনো খাট, না আছে কোনো বিছানা, না অন্য কোনো কিছু। এমনকি আমার শরীরে কাপড়ের কিছু অংশ কম রয়েছে, মানে আমি যে কাপড় পরেছিলাম তার মধ্যে থেকে কিছু অংশ কম। একটা হাফ প্যান্ট এবং একটা গেঞ্জি পরা, সেরকমভাবে আমি সেখানে বসে আছি এবং সেগুলোর রঙও সাদা। চারিদিকে ধপধপে আলো, আমি তাকাতে পারছিলাম না। বেশ খানিক্ষণ পর দরজা খুলে একজন ওদিক থেকে আসলো এবং সে এসে আমার চোখে এক ধরনের চশমা জাতীয় কিছু একটা পরিয়ে দিল এবং সেটা পরার পর আমি ভালো মতো তাকাতে পারলাম। আমি দেখতে পেলাম চারিদিকে শুধুমাত্র ধপধপে সাদা এবং তিনি তার মুখে লম্বা দাড়িগুলো একদম ধপধপে সাদা এবং তিনি নিজেও সাদা এক ধরনের কাপড় পরেছে। কাপড়গুলোর রং কোনো বেরং নয়, শুধুমাত্র সাদা রং এবং বেশ অদ্ভুত ধরনের কাপড়। সেখান থেকে আমি বের হয়ে আসলাম। আমাকে বাইরের একটা জায়গায় নিয়ে আসলো। চারিদিকে অনেক বেশি আলো এবং এত পরিমাণ আলো যে আমি তাকাতে পারছিলাম না। তারপর আমি সামনের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে দূরে একটা ঘর শূন্য ভাসছে এবং নিচে মেঘ ভেসে যাচ্ছে, উপরে পাহাড়ের একটা টুকরো ভেসে যাচ্ছে, একটার সঙ্গে আরেকটা খুব সুন্দরভাবে লতাপাতা দিয়ে মোড়ানো এবং কিছু মানুষ আছে যারা উড়ন্ত অবস্থায় উড়ে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। আমি আসলে তখন বুঝতে পারলাম না এটা তো সেই জায়গা যেটা এলিনা আমাকে বলেছিল, আমাকে বিবরণ দিয়েছিল। তাহলে কি এটা এলিনাদের সেই অঞ্চল, সেই জায়গা? আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না, আমার মাথায় কোনো কিছু ঢুকছিল না। আমি আশপাশের সমস্ত জায়গায় তাকাতে লাগলাম, কিন্তু আমার কাছে শুধুমাত্র এলিনার বিবরণ দেওয়া সেই জায়গার কথাই মনে হচ্ছিল। এলিনা আমাকে বলেছিল তাদের ওইখানে পাহাড় ভাসে, ঘরবাড়ি ভাসে, নিচে থাকে এক বিস্তীর্ণ মেঘ এবং উপরে মেঘ, চারিদিকে এমনভাবে এমন পরিবেশ এবং সেখানে প্রচণ্ড আলো থাকে। তাহলে কি এটা এলিনাদের অঞ্চল? এলিনা যেখানে থাকে? একজন মেয়ে আমার কাছে এগিয়ে আসলো। আমি মেয়েটার দিকে তাকালাম। দেখতে অনেকটা এলিনার মতো পোশাক পরে আছে এবং এখানকার সকলেই একই রকমের পোশাক পরে নাকি। আমি তখন তাকে বললাম, এলিনা কোথায়? সে তখন আমাকে বলল, এলিনা আছে, তুমি আমার সঙ্গে আসো। মেয়েটা এলিনার মতো রঙিন জামা কাপড় পরেছিল এবং তার চেহারাও অনেকটা ঠিক তার মতোই ছিল। সে আমাকে বলল, আপনি আমার সঙ্গে আসুন। তাই বলে মেয়েটা আমাকে নিয়ে যেতে শুরু করলো। যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলোর উপর পাড়া দিয়ে সত্যি আমার বেশ প্রশান্তি লাগছিল। এখানে কেউ জুতা পরে না, এরকম সুন্দর স্বচ্ছ সুন্দর ঘাসের উপর দিয়ে তারা হেঁটে বেড়ায় এবং তাদের পায়ে কোনো ময়লা লাগে না। প্রত্যেক জায়গা এত পরিষ্কার, এত ক্লিন। এরকম করে ছোট ছোট পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে ঘর তৈরি করা এবং কোনোটা উপরে, কোনোটা নিচে, কোনোটা উড়ে বেড়াচ্ছে, কোনোটা ভেসে বেড়াচ্ছে এবং নিচে মেঘ। এর উপরেও নাকি বেশ কিছু বাড়ি আছে এবং উপরে আরও কিছু বেশ জিনের দল বসবাস করে। আমরা তখন ওইখান থেকে একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পর আমি দেখতে পেলাম মেঘ কেটে গিয়ে বিশাল এক বাড়ি আমার সামনে চোখে পড়ল। বাড়িটা বেশ বড় ছিল। বাড়ির গেট দিয়ে সেই মেয়েটি আমাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল। ভেতরে গেলাম, যার পর ঘরের ভেতরটা বেশ আলোকিত ছিল। আমি চশমাটা খুলতে পারছিলাম না চোখ থেকে, কারণ ওইটা খুললেই চারিদিকে কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল এবং অন্যরকম লাগছিল। সত্যি আমি সেই জিনিসটা বুঝতে পারলাম না এটা কোন জায়গায় এবং আমি কোথায় চলে এসেছি। চারিদিকে তাকিয়ে যেন আমি কোনো কিছু চিনতেই পারছিলাম না। আমি হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং সিঁড়ি বাইতে বাইতে অনেকটা উপরে গেলাম। এতগুলো সিঁড়ি যেন মনে হচ্ছিল যে 20 তলা উপরে উঠে ফেলেছি, কিন্তু আসলে অনেকটা উপরে আসার পর আমি দেখতে পেলাম চারিদিকে স্বচ্ছ, আসমান পুরো ফাঁকা, উপরে নীল আকাশ দেখা যাচ্ছে এবং নিচে মেঘগুলো ভেসে যাচ্ছে। তার মাঝখানে একটা বাড়ি এবং নিচে আরো অনেক ছোট ছোট পাহাড় আছে। সেই পাহাড়ের উপরে ছোট ছোট কলোনি রয়েছে এবং সেগুলো অনেক দূরে দূরে, কিন্তু এই বাড়িটার আশেপাশে কোনো বাড়ি নেই এবং এই বাড়িটা নিচের পাহাড়ের সঙ্গে শেকড় দিয়ে খুব সুন্দরভাবে বাঁধাই করা এবং এরকম জায়গা সত্যি এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটা আমাকে একটি বিশাল আকৃতির রুমে দরজা খুলে দিল। দরজাটা খুলতে ভিতরে দেখলাম বেশ কিছু সাদা রঙের ফার্নিচার রাখা এবং খুব সুন্দরভাবে ঘরটা সাজানো। এমন সুন্দর সাজানো ঘর সে এর আগে কারোর কাছ থেকে শুনেছে। তারপর সে ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই ঘরের ওই পাশের একটা রুম থেকে একটি মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটার শরীরে পরনে এক ধরনের সুন্দর গোলাপি এবং সাদা রঙের মিশ্রণের এক ধরনের জামা, পিঠে এক ধরনের ডানা রয়েছে। ডানাগুলো খুব সুন্দরভাবে ঝাপটানো আর কি, এবং তার ভিতরে বাহারি রং খুব সুন্দরভাবে তার দিকে যেন তাকিয়ে দেখছে, এত চমৎকার লাগছে। তখন
আমি বললাম যে, এলিনা তুমি? এলিনার পেটের দিকে তাকিয়ে দেখলাম সেটা ফুলে আছে এবং সে আমার দিকে হেঁটে আসলো। হেঁটে বলল কি যে, আসো। আমি তোমাকে সেদিনকে চিনতে পারিনি, তার বিশেষ কিছু কারণ আছে। কারণ আচমকা আমার স্মৃতি ফিরে আসে এবং ফিরে আসার পর আমি তখন বুঝতে পারি যে আমি নিশ্চয়ই অন্য কোনো জায়গায় আছি। কারণ এরকম জায়গাতে আমার থাকার কথা না। আমি ছোটবেলায় যেখান থেকে বড় হয়েছি সেই জায়গাটায় আমি নেই, আমি অন্য একটা জায়গায় চলে এসেছি। তার মানে আমি বুঝতে পারছিলাম যেটা ভিন্ন জগৎ। তারপর আমি ওইখান থেকে চলে আসি, কিন্তু ওইখান থেকে চলে আসার পর আমার শরীরের ভিতরে একটা পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তন সম্পর্কে আমি অবগত ছিলাম না এবং আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমি মা হতে চলেছি। আমার পরিবারের সকলে বুঝতে পারে যে তুমি কোথায় ছিলে এবং কোথায় গিয়েছিলে। আমি তখন তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলি এবং তারা তোমার কথা বলে। তোমার একটু একটু স্মৃতি তখন আমার মাথায় আস্তে আস্তে গাঁথতে শুরু করে যে তোমার সঙ্গে তো আমি ছিলাম, ওইখানে তোমার সঙ্গে আমি বসবাস করেছিলাম এবং তোমার সঙ্গে আমার সময় কেটেছে। তার মানে আমি তোমাকে চিনি এবং সেদিনকে তুমি ভুল বলনি। সত্যি কথা বলতে সেদিনকে থেকে আসার পর থেকে আমি চাইতাম যে আমি তোমার সঙ্গে থাকি। মাঝখানে বেশ কয়েক মাস কেটেছে এবং তোমার সম্পূর্ণ স্মৃতি আমার মাথায় ঢুকতে সময় লেগেছে। তুমি সেদিনকে আমাকে বলছিলে যে আমাকে তুমি এরকমভাবে, আমি কিন্তু চলে এসেছিলাম সেদিনকে। আসার পরে আমি বুঝতে পারি আসলে সত্যি কথা বলতে আমি তোমাদের ওই জগতে গিয়েছিলাম একটা কাজে, আমাদেরই এখানকার একটা কাজে। সেখানে যাওয়ার পর আমি ওইখানকার ঝড়ের কবলে পড়ি এবং পড়ে আমার গায়ের পর আচমকা একটা গাছের ডাল পড়ে আমি সেখানে অচেতন হয়ে পড়ি। তারপর আমার তোমার সঙ্গে দেখা হয় এবং তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি সত্যি কথা বলতে আমি নিজের জগৎ থেকে যেন হারিয়ে যাচ্ছিলাম এবং আমি এখানে এসে উপস্থিত হই। এবং এখানে আসার পর আমি সত্যি তোমাকে খুব বেশি মিস করতাম এবং তোমার সেই সমস্ত কথাবার্তা আমি এখন পর্যন্ত ভুলিনি। আমাদের সন্তান হতে চলেছে এবং তুমি এই সন্তানের বাবা, এই জিনিসটা আমি কখনো ভুলতে পারবো না। সত্যি কথা বলতে আমার এখন তোমাকে ছাড়া একটু ভালো লাগে না, এই জন্য আমি তোমাকে নিয়ে এসেছি এখান থেকে। আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু বিষয় হচ্ছে যে আমি তো তোমাকে সেখান থেকে নিজে গিয়ে নিয়ে আসতে পারবো না। কারণ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এগুলো শোনার পর তখন আমি ভীষণ খুশি হয়ে গেলাম এবং তাকে বললাম যে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি এবং এরকমভাবেই বুঝি তুমি আমাকে ছেড়ে ওখান থেকে চলে এসেছিলে। তোমাকে দেখে আমার খুব প্রশান্তি লাগছে। আমি তার কাছে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে তাকে আমি শক্ত করে জড়িয়ে ধরে বললাম কি যে সত্যি সেদিন যদি তোমার সঙ্গে দেখা না হতো তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো এবং আমি বিগত 6 মাস তোমাকে অনেক বেশি মিস করেছি। এটা আমাদের সন্তান, তাই না? আমি তখন খুব খুশি বললাম আমাদের সন্তান। তখন বললো হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম না আমার কিছু কিছু স্মৃতি মনে আছে আমাদের জগতের, যে জগৎটা আমি থাকি, আমি বড় হয়েছি, এটাই হচ্ছে সেই জগৎ এবং এখানে আমি তোমাকে নিয়ে এসেছি। আমি তোমাকে এখানে আজীবনের জন্য রেখে দিতে চাই। তুমি কি এখানে থাকতে চাও? আমি বললাম যে অবশ্যই, যেখানে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই এবং আমি তোমার জীবনের সমস্ত কিছু অংশ এবং সমস্ত কিছু, সেখানে আমি তোমাকে ছেড়ে কোথায় বা থাকবো? আমাকে তো এখানেই থাকতে হবে। তারপর থেকে আমি এলিনার সঙ্গে সেখানে বসবাস করতে শুরু করলাম। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এলিনার সঙ্গে আমার দেখা হবে এবং এলিনাকে আমি আমার নিজের করে পাবো এবং আমাদের সন্তান এলিনার পেটে বড় হতে থাকবে। সেদিনকার পর থেকে আমি এখানেই বসবাস করছি এবং এখানেই আছি।